2020-21 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের আমার প্রথম ক্লাসে সবাইকে সবার জন্য রইল নিরন্তর শুভকামনা। প্রথমেই সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা দিয়ে শুরু করছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তোমরা প্রথম বর্ষের ভর্তি হয়েছে করোনাকালীন সময়ের কারণে আমরা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করছি এবং সেজন্যই তোমাদের হয়তো আমরা সরাসরি ক্লাস হলে প্রথম ক্লাসে তোমাদের যে একটা অনুষ্ঠান করে বরণ করে নেওয়া হয় সেটা সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, আজকে আমার সঙ্গে তোমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাস শেষে তোমরা তো জানতে পারবে সে বিষয়গুলো আমি তোমাদের বলছি। প্রথমত, আজকের ক্লাস শেষে তোমরা জানতে পারবে, এটি আমার প্রথম ক্লাস। সেই প্রথম ক্লাস শেষে তোমরা জানতে পারবে পরীক্ষায় ও জীবনে সফলতার উপায়, সাহিত্য ব্যাকরণের মূল বিভাজন সমূহ, বিষয় কোড সহ পাঠ্যভুক্ত বিষয়সমূহের নাম, প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার মান বন্টন এবং এছাড়াও থাকবে বাড়ির কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনার পর্যায়ে এখন চলে যাব। তাহলে আমরা এখন চলে যাই আমরা চলে যাই, যেহেতু আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের প্রথম ক্লাস, প্রথমত অবশ্যই আমার সম্পর্কে তোমাদের কিছু জানতে হবে এবং সেজন্য আমার সম্পর্কিত তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের সম্পর্কিত তথ্য যখন তোমরা ক্লাসে আসবে আশা করছি পেয়ে যাবো। আর সংক্ষিপ্তকারে আমার সম্পর্কিত তথ্য তোমাদের দেবো। আমার জন্ম 18 মার্চ এবং নিজ জেলা কুড়িগ্রাম। তোমরা কুড়িগ্রাম বললেই যারা মানচিত্র সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারো, এটা হলো মানচিত্রের উপরের দিক, অর্থাৎ মানচিত্রের যে কোনো উপরের দিকটা কোন দিক? মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক এবং সেই উত্তর বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী একটি জেলা, সেই জেলাটির নাম হচ্ছে কুড়িগ্রাম। সেই জেলার একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আমার মাধ্যমিক পান্তাবাড়ি বালাখালী দ্বীপ উচ্চ বিদ্যালয়, দ্বীপমুখী মানে দুই মুখ, অর্থাৎ সেখানে শুধু সায়েন্স এবং আর্টস ছিল, কমার্স ছিল না। যাও, সেখান থেকে আমার উচ্চ মাধ্যমিক পাশ করে, এসএসসি পাশ করে আমি উচ্চ মাধ্যমিক ভর্তি হই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এবং সেখানে ভর্তি হওয়ার পরে যথারীতি ভর্তি হই স্নাতক ও স্নাতকোত্তরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এই যে ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, তোমরা যারা যাওনি কখনো গেলে দেখতে পাবে। এই যে এটা হচ্ছে অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলার পিছনে দ্বিতীয়টা হচ্ছে বাংলা বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হই। শিক্ষার্থী, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হই এবং সেখানে গিয়ে প্রথম যেদিন ক্লাস, সে প্রথম ক্লাসে আমাদের স্যার এসে বলেছিলেন, এসেই যখন পড়েছো তখন ভালোবেসেই ফেলো। ডক্টর নরেন বিশ্বাস স্যার বলেছিলেন। আসলে ভালোবাসতে বলেছিলেন কি? ভালোবাসতে বলেছিলেন কি পাশের কাউকে? আসলে ঠিক তা নয়, ওটা বলতে হয় না। ভালোবাসতে বলেছিলেন বিষয়টিকে। তোমাদেরকেও বলবো, তোমরা বাংলা বিভাগে ভর্তি হয়েছো, কারো ভালো লাগা ছিল, নাও থাকতে পারে। কারো ইংরেজি ভালো লাগবে, কারো হয়তো ভালো লাগার বিষয় ছিল ইংলিশ, কারো ছিল অর্থনীতি, কারো রাষ্ট্রবিজ্ঞান, যার যেটা ভালো লাগার বিষয়। কিন্তু পাওনি, হয়তো পেয়েছো বাংলা। কিন্তু যার যেটা বাংলা পেয়েছো, সেই যখন পড়েছো বিষয়টাকে ভালোবাসো, কারণ এর সঙ্গে তোমাদের সংসার দীর্ঘ জীবনের, ঠিক আছে, অর্থাৎ আজীবন। যেমন এই বাংলায় অনার্স মাস্টার্স করেছি বলে আমার সারা জীবন বাংলায় এখন চলছে। তোমাদের বাংলা পড়াচ্ছে, আমি যদি ইংলিশে পড়তাম তাহলে ইংলিশ পড়াতাম তোমাদের, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলছি এই বিষয়টিকে মন থেকে ভালোবাসতে হবে। আর আমরা শিক্ষকরা তোমাদের অবশ্যই সেই ভালো কিভাবে বাসতে হবে সেই পথটা আমরা তোমাদের শিখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হই। সেখানে বাংলা বিভাগে ফার্স্ট ইয়ারে প্রথমে বাংলা বিষয়টাকে ভালোবেসেছিলাম বলে প্রথম বর্ষের প্রথম ফলাফলে আমি ফার্স্ট হয়েছিলাম। এরপরে দ্বিতীয় বর্ষে ফার্স্ট থাকি এবং আমাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে যায় এবং যা হোক শেষ পর্যন্ত আমি সেকেন্ড হয়ে আরেকজন ফার্স্ট হয়। যে ফার্স্ট হয়েছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আমি তোমাদের শিক্ষক। যাই হোক, আমার মাস্টার্স শেষ হওয়ার আগেই বাংলা বিভাগের প্রভাষক হিসেবে আমি যোগদান করি ডক্টর নুরুল আমিন কলেজ, শিবচর মাদারীপুর, অর্থাৎ পদ্মা নদী পার হয়ে যেতে হয়, এখন পদ্মা ব্রিজ হচ্ছে সেখানে। এই মাদারীপুর পদ্মা তীরবর্তী একটি কলেজ, সেখানে শিবচর মাদারীপুরে সেখানে প্রভাষক হিসেবে যোগদান করেছিলাম। এরপরে ডক্টর রসনাল কলেজ বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া, তোমাদের যে নকশিদ্দির পাশেই
বাসরামপুরে, সেখানে তিতাস নদীর তীরবর্তী কলেজ, ডক্টর ওসমান কলেজ, সেখানে কিছুদিন ছিলাম। এরপরে ওখান থেকে আসে এবার মাইলস্টোন কলেজ, তোমার নাম শুনেছি একটি কলেজ, বিখ্যাত কলেজ, সেই মাইলস্টোন কলেজ জয়েন করি। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ও বিক্রয় বিভাগে সিএ হিসেবে যোগদান করি, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করি। আসলে আমার চাওয়া এবং পাওয়ার মাঝে খুব একটা বেশি ব্যবধান নেই। আমি প্রায় বলে থাকি, তোমাদের সঙ্গে যদি সামনে দেখা হবে তখন বলবো যে এমন কিছু চাইনি যে আমার তো ডানা গজাবে আমি আকাশে উড়বো, কিন্তু অবশ্যই এমন কিছু তো চেয়েছিলাম মানুষের তৈরি ডানায় ভর করে পুরো বিশ্ব ঘুরে দেখা, এবং সেটি পূরণ হয়েছে বিমানে জব করার কারণে। এই যে ডানায় চড়ে সৌদি আরব, ইন্ডিয়া এবং সিলেট বিমানবন্দরে থাকা অবস্থায় তখন ঢাকা থেকে সিলেটে যেটা অর্থাৎ অজস্র বার সেই মানুষের তৈরি ডানায় ভর করে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। যাই হোক, তারপরে সেখানে থাকা এবং মনের মধ্যে তো যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন দুটি স্বপ্নই ছিল যে সরকারি কলেজে শিক্ষক হবো, বিসিএস ক্যাডার হবো। তখন এই স্বপ্নটা লালন করে মাঝে মাঝে পরীক্ষা দিতাম, এবং পরীক্ষা দেওয়া অবস্থায় হঠাৎ 29তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে যোগদান করি আমার নিজ জেলা কুড়িগ্রাম, এবং সেখানে পরে বদলি হয়ে সরকারি সাদত কলেজ টাঙ্গাইলে, কারণ ঢাকার দিকে আসতে হবে, আসা হয়ে ওঠেনি। এবং সেখানে আসার পরে এরপরে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক পদে শাহজাদপুর সরকারি কলেজ সিরাজগঞ্জে যোগদান করি। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গা দুটা মনে রাখবা, বাংলাদেশে দুটো জায়গা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, তার মধ্যে একটি হলো সিরাজগঞ্জের শাহজাদপুর, আরেকটি হলো কুষ্টিয়ার শিলাইদহ। এই দুটো জিনিস তোমরা একটু মাথায় রাখবা। এই দুটো জিনিস মাথায় রাখলে তোমাদের জানতে সুবিধা হবে, কারণ যদি প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত দুটি জায়গার নাম বলো, সেটি হলো একটি হলো সিরাজগঞ্জের শাহজাদপুর যেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে, আরেকটি হচ্ছে আরেকটি হলো কুষ্টিয়ার শিলাইদহ। যাই হোক, দু জায়গায় আপনাদের যাওয়া হয়েছে এবং তোমরা চাইলে তোমাদেরকে নিয়ে ঘুরে আসা যাবে। যাই হোক, এরপরে শাহাদাতপুর থেকেই বদলি হয়ে তোমাদের নরসিংদী সরকারি কলেজ নরসিংদীতে যোগদান করি। এরা সরকারি সাদত কলেজের একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় একটি ক্যাম্পাস সরকারি সাদত কলেজ, যেখানে ইন্টারমিডিয়েট নেই, শুধু অনার্স এবং মাস্টার্স কলেজ রয়েছে। যাই হোক, এরপরে তাহলে প্রিয় শিক্ষার্থী শিক্ষক ছাড়া আমার লেখালেখি সহ নানাবিধ সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছে। আমার সম্পর্কে কেন বলতে হচ্ছে, তোমাদের বলছে যিনি ক্লাস নেবেন তার সম্পর্কে তোমার কিছুটা হলেও জানা থাকা ভালো, কারণ আমাদের সঙ্গে এই যে পথ চলা শুরু হলো আজকের, সেই পথ চলা কিন্তু আজকেরই নয়, এই পথ চলা তো আমাদের হয়তো সারা জীবনের হয়ে যাবে। তো সুতরাং তোমাদের সম্পর্কে যেমন জানা হবে, আমার সম্পর্কেও জানলে তোমাদের জন্য পথ চলাটা সুবিধা হবে। আমার প্রকাশিত বই দুরন্ত বাংলা, যেটি যে কোর্সটি তোমাদের করবো তাদের সঙ্গে কিছুটা হলেও কাজে দিবে বইটি, আজীবনের জন্য কাজে দেবে। পাশাপাশি তোমাদের যে কোর্সটি আমি পড়াবো বাংলাদেশের ইতিহাস এবং ব্যবহারিক বাংলা, সেটিও কাজে দেবে। যেহেতু প্রথম ক্লাস, ইতিমধ্যেই তোমাদের কিছু কিছু সম্পর্কিত একটা বই হয়তো পেয়েছো তোমাদের কি কি পড়তে হবে। তারপরও আমি তোমাদের কিন্তু জানানোর চেষ্টা করব যে প্রথমত কিছু মোটিভেশনাল, অর্থাৎ আমি প্রথম ক্লাসে তাই করে থাকি, তোমাদের কিছু মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকি, অর্থাৎ যেগুলো তোমাদেরকে সারা জীবন সামনের পথে ভালো পথে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সহায়তা করবে, মনে রাখতে হবে সেই কথাগুলো। অন্যান্য ক্লাসে পাঠ্যপুস্তক যখন ক্লাস হবে, যখন আমি কপালকুণ্ডলা পড়াবো, যখন আমি ব্যবহারিক বাংলা পড়াবো, তখন ওই বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করবো, তখন কিন্তু ওই বিষয়টা জোর করে করতে হচ্ছে। কিন্তু আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তখন কিন্তু আর তোমার ওই পড়াগুলো জোর করে পড়তে হবে না, ভালো লাগা থেকেই পড়বে। আর এই ভালো লাগা থেকে পড়লেই তোমাদের অবশ্যই তোমাদের পরীক্ষায় যেমনি ভালো হবে, পাশাপাশি তোমরা জীবনেও সফলতা অর্জন করতে পারবে। বুদ্ধদেব বসু বলেছিলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। সে কথাটাই বলছি, মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু আমি বলি মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। কেন স্বপ্নের চেয়েও বড়? কারণ আমরা এমন কিছু স্বপ্ন অনেক সময় জানিস দেখি না, অথচ তাই আমরা পেয়ে যাই। স্বপ্ন যা দেখেছি তার চেয়ে বেশি কিছু পেয়ে গেছি, তাহলে অবশ্যই মানুষ স্বপ্নের চেয়েও বড়। আর বুদ্ধদেব বলেছিলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। এই স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। পড়ালেখা একটি চলমান প্রক্রিয়া। কেউ যদি মনে করো যে না, অনার্স মাস্টার শেষ করেছি, আমি পড়ালেখা শেষ করে ফেলেছি, আসলে এটি কিন্তু নয়। এই নিউটন যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলেন, তখন একজন সালাম দিলেন, কথাবার্তা বলছেন, অনেকক্ষণ পর বলতেছেন যে কি করো তুমি? নিউটন জিজ্ঞেস করছে, স্যার আমি পড়ালেখা শেষ করেছি। নিউটন তো অবাক হয়ে গেলেন, বলেন যে আমি পড়ালেখা শুরুই করতে পারলাম না, তুই পড়ালেখা শেষ করে ফেললে? পড়ালেখা একটি চলমান প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ায় তারাই সফল হয় যারা পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করে। বুঝতে পেরেছো? পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পড়ালেখা একটা চলমান প্রক্রিয়া, এটা একদিনে কখনো শেষ হয়ে যায় না। আর এজন্য নিম্নোক্ত বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে। তোমরা যদি স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে অবশ্যই তোমার কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এপিজে আব্দুল কালামের কথা জানো, তার ছবিটা দিয়েছি, কি বলছে? ড্রিমস ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ইজ দ্য থিং হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ। স্বপ্ন
যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটি স্বপ্ন নয়। হয়তো ঘুমাই দেখলা ঈশ্বরী আসছে, শাহরুখ খান আসছে, সালমান খান আসছে, বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে গেছে নাগরিকতা ব্রিজে, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াচ্ছ, তাই না? এটা কিন্তু স্বপ্ন নয়। স্বপ্ন কোনটা? ইজ দ্য থিং হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। তো সুতরাং অবশ্যই আমরা সেই স্বপ্ন দেখবো এবং সেই স্বপ্ন তোমাদের দেখানোর চেষ্টা করব। আত্মবিশ্বাস। সফল হওয়ার জন্য ৫টি জিনিসের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এটা আত্মবিশ্বাস। নিজের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী থাকা এবং যেকোনো পরিস্থিতিতে এই মনোভাব ধরে রাখা যে আমি পারবো। এটি হচ্ছে সবচেয়ে একটা বড় দরকার। যে নিজের সিদ্ধান্ত নিয়ে বিশ্বাস। সিদ্ধান্ত কি? অর্থাৎ সিদ্ধান্ত হলো তুমি কোথায় নিজেকে দেখতে চাও, কি করতে চাও। তোমার একটা সিদ্ধান্ত আসছে। এই সিদ্ধান্ত নিয়ে তোমাকে বিশ্বাস থাকতে হবে যে আমি পারি এবং পারবোই। আমরা অনেক সময় ১ম এই আমাদের ভুল করে ফেলি। আমার দ্বারা এই কাজ সম্ভব না, আমি পারবো না। এই যে একটা ১ম এই যে একটা নিজের প্রতি নিজের আ আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, এটি কিন্তু খুবই খারাপ। অনেকে আবার অনেকের আবার অন্যের প্রতি অনেক আত্মবিশ্বাস। বলে জানো ওর প্রতি আমার এত আত্মবিশ্বাস। ওকে ও আ ওর এত বিশ্বাস, ও আমাকে ছাড়া কোনো কথা চলে না। ও সবসময় আমার কেন্দ্রিক জীবনযাপন করে। সব আমার কথা শুনে। কিছুদিন পরে দেখা গেল ওই যার উপর অন্য একজনের উপর তোমার আত্মবিশ্বাস এত বেশি, অন্য একজনের উপর বিশ্বাস এত বেশি, সে আরেকজনের হাত ধরে চলে গেছে বা আরেকজনের সঙ্গে চলে গেছে। তাই না? এরকম প্রায় হয়। তো মনে রাখতে হবে আত্মবিশ্বাস মানে নিজের উপর বিশ্বাস। তুমি নিজেই নিজের উপর বিশ্বাস করবা। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সার্টিফিকেটটাই কিন্তু শুধুই তোমার, আর কারো নয়। এই সার্টিফিকেটটা একমাত্রই তোমার। এটা কেউ নেবে না। সুতরাং তোমার সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসী থাকা এবং যেকোনো পরিস্থিতি মানে তোমার অর্থনৈতিক পরিস্থিতিতে সমস্যা হতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, তার পারিবারিক সমস্যা থাকতে পারে, তারপরে মনোগত সমস্যা থাকতে পারে না? বিভিন্ন প্রেম ঘটিত, মনোঘটিত জাগতিক বিভিন্ন সমস্যা থাকতে পারে। সমস্যা থাকবে, শারীরিক সমস্যা, অস্ত্রজনিত সমস্যা থাকতে পারে। এগুলো থাকবে, এটা জীবনের অংশ। তাই বলে এই মনোভাবটা তোমার রাখতে আমি পারি এবং পারবই। অনেক জায়গায় দেখা গেছে আমরা যদি ১০০ টার্গেট করি ১০০, তাহলে আমরা ১০০ হয়তো পাবো না। দেখো ১০০ একটা গোলক নিক্ষেপ খেলেছো তোমরা? গোলক নিক্ষেপ খেলাটা দেখলে তোমাদের ১০০ টার্গেট করে গোলক নিক্ষেপ করতে হয়তো ১০০ তে গিয়ে লাগবে না। তাহলে কি হবে? ৮০, ৯০ এখানে গিয়ে লাখ টার্গেট পায়। আর তুমি যদি ৮০, ৯০ টার্গেট করো তাহলে ৬০, ৭০ পাবা। ৬০, ৭০ টার্গেট করে ৪০, ৫০ পাবা। আর ৫ টার্গেট করলে ফেল করবা। সুতরাং লক্ষ্যটা অবশ্যই বড় রাখতে হবে। তুমি যখন স্বপ্নেই খাবা, পোলাও, কোরমা, ঘি সব খাওয়া। স্বপ্নে খেতে কি টাকা লাগে? টাকা তো লাগে না। সুতরাং নিজের সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসী থাকা এবং যেকোনো পরিস্থিতিতে এই মনোভাব ধরে রাখা যে আমি পারবই। তুমি যদি সময় বলো যে আমি পারি এবং পারবো, আমার দ্বারাই প্লাস পাওয়া সম্ভব। আমার দ্বারাই ভালো রেজাল্ট করা সম্ভব, আমার দ্বারাই বিসিএস ক্যাডার হওয়া সম্ভব, আমার দ্বারাই সর্বোচ্চ শ্রেষ্ঠ পত্র অলংকৃত করা সম্ভব। আমি পারি এবং পারবই। দ্যাটস ইট। তাহলে অবশ্যই করা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই আত্মবিশ্বাসী হব। এরপরে ২ নম্বর কাজ যেটা আনন্দের সঙ্গে কাজ করা। আমরা সবাই আনন্দের সঙ্গে কাজ করব। এটা খুব জরুরি। এখন আমরা হাসতে যাই না, বিভিন্ন সমস্যা মানুষের জীবনে থাকে। আমরা আনন্দ বিষয়টা হারিয়ে ফেলেছি। তাই না? তাই বলে আবার আনন্দের সঙ্গে কাজ করা বলতে কি, আনন্দ নামের একটা ছেলে আছে ওকে টেনে নিয়ে এসে ওর সঙ্গে কাজ করব সবসময়, এমনটি কিন্তু নয়। অর্থাৎ আ প্রতিদিন সকালে হাসি মুখে ওঠা এবং আনন্দের সঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কাজ করতে হবে আনন্দের সঙ্গে। তুমি প্রতিদিন সকালে উঠছো, হাসি মুখে উঠছো, বের হচ্ছ, খাচ্ছো, আবার পড়ালেখা করছো, প্রতিটা বাবা-মার সঙ্গে একসঙ্গে এক টেবিলে বসে খাচ্ছ। এনজয়, প্রতিটা মুহূর্তকে আনন্দ এনজয় করতে জানতে হয়। এটা তুমি না জানলে কেউ শিখিয়ে দিবে না। তুমি ধরো সারাদিন যদি না মুখ গোমড়া করে বসে থাকো, কান্না করে বসে থাকো, সময় কিন্তু তোমার জন্য বসে থাকবে না। সময় কিন্তু চলে যাবেই। তাহলে সময় যদি চলে যাবেই, তো সময়টাকে একটু এনজয় করে কাটালে তো দোষ কি? অবশ্যই এর জন্য বলি প্রতিটা মুহূর্তকে এনজয় করো। তুমি খাওয়া, এনজয়, এমনকি আমি বলি বাথরুমটাও এনজয় করো। সব এনজয় করো। এই আনন্দই তোমাকে, তুমি যদি এনজয় করতে শেখো তাহলে দেখবে তোমার প্রতিটা পড়ালেখা করতেছো, দেখবে সেটা কোনো পড়া হলো শেষ তোমার। তোমাকে কিন্তু ওটা আর কিছু দেবে না। কিন্তু যখন তোমাকে বলতে হচ্ছে এই পড়াটা পড়তেই হবে, যত কঠিনই হোক, তখন তোমাকে সেটা কি? তোমাকে সেটা থেকে একটা আনন্দ দিবে। ওই আনন্দটা তৈরি করতে পারলেই তোর প্রতিটা মুহূর্ত ভালো কাটবে এবং সময় চলে যাবে সেটা আনন্দের মধ্য দিয়ে চলে যাবে। তাহলে অবশ্যই আমরা আনন্দের সঙ্গে কাজ করার চেষ্টা করব। মাঝে মধ্যে হাসবা, তাই বলে আবার দরজা বন্ধ করে দরকার হলে হাসবা। ঠিক আছে? আয়নায় দেখে হাসবা। তাই না? তাই বলে আবার অন্যরা দেখলে বললে পাগল। সেটি আবার করার দরকার নেই। অবশ্যই আনন্দটা নিজের মধ্যে রাখতে হবে। তাই বলে লাফালাফি করার কোনো দরকার নেই। এরপরে হলো দূরদৃষ্টি। নিজের পথ চলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হবে। দূরদৃষ্টি মানে কি? দেখো দয় দীর্ঘকার এখানে আছে। দীর্ঘকার। দয় যদি দীর্ঘকার, দূর মানে যদি দূরে বোঝায় তাহলে হবে দীর্ঘকার। আর যদি দূর মানে খারাপ বোঝায় তাহলে হবে হ্রস্বকার। দূর মানে দূরে বোঝালে দীর্ঘকার। যেমন দুর্ব্যবহার, দূর মানে দূরে বোঝালে। যেমন সুদূর, অতি দূর, নিকট দূর। ঠিক আছে? এগুলো হচ্ছে দূর। দূর মানে দূরে বোঝালে দীর্ঘকার। আর দূর মানে খারাপ বোঝালে সেটা হ্রস্বকার। যেমন দুর্নীতি, দুর্ব্যবহার। ঠিক আছে? দুর্নীতি তখন হ্রস্বকার, খারাপ নীতি।
ঠিক আছে, দূর মানে খারাপ, দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, সে আমাকে ছোট দুর্ব্যবহার করছে, তাকে খারাপ ব্যবহার করছে। আর দীর্ঘ কথা তাহলে হবে দূরের ব্যবহার করছে, সেটা কিন্তু হবে না। নিজের কত দূরদৃষ্টি থাকতে হবে। দূরদৃষ্টি মানে কি? মানে তোমাকে তাহলে বাইনোকুলার দিয়ে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দূরে দেখাতে হবে না। দূরদৃষ্টি বলতে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? কোথায় দেখতে চাও তোমরা? তোমরা ভাবছো ঠিকই কিন্তু করে নেই। অনেকে ভাবছে না 10 বছর পরে আমি ৩-৪টা সন্তানের জনক বা জননী হতে চাই। এগুলো দেখলে লক্ষ্য দেখতে হবে না। এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। শুধু এটা দেখতে হবে না। তোমার লক্ষ্য 10 বছর পর তুমি তোমাকে কোথায় দেখতে চাও? তার উচিত, সবার উচিত সেই লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা। সবারই সেই 10 বছর পরে কোথায় নিজেকে দেখতে চাও? এই পড়ালেখার মধ্য দিয়ে। তাহলে সেটা এখন ঠিক করো, কাউকে বলার প্রয়োজন নেই। এই দূরদৃষ্টি অনুযায়ী তুমি কাজ করো, তাহলে অবশ্যই তুমি সফল হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটি সেটা সহজ কর্মপরিকল্পনা। আমরা প্রতিদিনই নিজের কোনো পরিকল্পনা থাকতে হবে। আমরা কাজ করি, আমাদের পরিকল্পনা নাই। এই যে করোনা চলে গেল, আর এই ঘুমাই 1.5 বছর কাটিয়ে দিলাম, তাই না? ঘুমাইছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি বেলা নেই, তাই না? বেলা নেই, সময় চলে যাবে। সময় কারো জন্য থেমে থাকবে না। কিন্তু তোমাদের সহজ কর্মপরিকল্পনা করতে হবে। তোমার পরিকল্পনাটা সহজ হবে, কঠিন না। এই যে আমি তো পড়ালেখার কথা বলছিস, ভাবছিস আজকে থেকে এমন পড়ালেখা করব না, করে একেবারে ফেলে দেবো, একবারে 17 ঘন্টা 18 ঘন্টা পড়ালেখা করবো। যখন নাচ দেখো তখন নাচ দেখলে ভালো হতো। যখন গান শোনো, দেব গান গাইছে, তাই না? দেব তো অভিনয় করে। ভালো ভালো শিল্পী গান গায়, ইস, এই যদি শিল্পী হতে পারতাম, আজকে শিল্পী হওয়ার চেষ্টা করবো। আবার যখন কেউ অসুস্থ হয় বা কেউ হসপিটালে যাও বা কেউ মারা গেছে, তখন মৃত্যু যখন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ মিস করবো না। কত ভাবনা নিজের মধ্যে ভাবতেই থাকো। কিন্তু আসলে আমরা অনেক পরিকল্পনা নেই, পরিকল্পনা কোনো শেষ নেই। কিন্তু পরিকল্পনার যে পরিকল্পনা, দেখো পরের সে কল্পনা, পরিকল্পনার এই আকাশে উড়ে যায়, থাকে কি শুধু কল্পনা। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইরকম পরিকল্পনা নিব না, আমাদের পরিকল্পনা হবে সহজ। আমরা শুধু ধরো তুমি সকালে 2 ঘন্টা পড়বে, রাতে 2 ঘন্টা পড়বে, এরকম ধারণা 3 ঘন্টা সকালে পড়বে, রাতে। তুমি যদি নিয়ম মেনে প্রতিদিন খাওয়ার মতো, প্রাত্যহিক কাজকর্মের মতো ওই 2টা ঘন্টা মোবাইলটাকে একটু দূরে রেখে নিজের মতো প্রাকৃতিক কাজ ছাড়া বাইরে না গিয়ে যদি ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমার এই পরিকল্পনা অনুযায়ী কাজ করো। তুমি যে পরিকল্পনা নিচ্ছ, সে পরিকল্পনা সহজ হবে এবং এটা পালন করা সহজ। এবং এটা করতে পারলেই তুমি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছ, সেই লক্ষ্যটা তোমার বাস্তবে ধরা দেবে এবং তোমার পরিকল্পনা হবে সহজ। নিজের পূর্ব নির্ধারিত লক্ষ্য যেমন হবে, কর্ম পরিকল্পনা ঠিক সেভাবেই হাতে নিতে হবে। বুঝতে পেরেছো? Every pain gives a lesson and every lesson sends a person. চমৎকার মনে রাখবে, every pain, প্রতিটা কষ্টের gives a lesson, প্রতিটা কষ্ট তোমার একটা শিক্ষা দেয়, and every lesson sends a person. এই কষ্টগুলোকে, এই শিক্ষাগুলো মানুষগুলোকে পরিবর্তন করে দেয়। এরপরটা হলো নেটওয়ার্কিং। এটা খুব জরুরি, কিন্তু মনে রাখতে হবে নেটওয়ার্কিং এখন খুব জরুরি। অনেকেই নেটওয়ার্কিংটা কি হাতের মুঠোয় এখন বিশ্ব, তাই না? মন চাইলেই কি নাই বলো হাতের মধ্যে, নাম হচ্ছে স্মার্টফোন। তোমরা এখন স্মার্ট হয়ে গেছো, তাই না? কিন্তু স্মার্টফোনে ব্যবহার করতে স্মার্ট হতে হয়। তোমাদের সবচেয়ে জরুরি নেটওয়ার্কিং। আজকে অনেককে জিজ্ঞেস করি, অনেক ছেলে মেয়ে বলে, জানো আচ্ছা এগুলো নেটওয়ার্কিং সব আমরা ফেসবুক, আচ্ছা আমি ফেসবুক ব্যবহার করি না, আমি ইমো ব্যবহার করি না, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো ব্যবহার করি না, আমি খুব ভালো ছেলে পাবে না। এই বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে তুমি কিছু ব্যবহার করো না, তুমি জানো না, এটাই তোমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। তোমাকে জানতে হবে। সবচেয়ে জরুরি হচ্ছে নেটওয়ার্কিং। এই তথ্য প্রযুক্তির যুগে নিজেকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। শুধু দেশের মানুষের সঙ্গে নয়, সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সবার সঙ্গে, খালি একজনের সঙ্গে সারাদিন চ্যাটিং আর চ্যাটিং, সারাদিন একজনের হাই, খাইছো না, বসছো না, বেরিয়েছো, এগুলো কোনো কাজ না। এটা কোনো না। মনে রাখতে হবে তোমার সারা পৃথিবীর পৃথিবীর সবার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমার টপিকস কারো কাছে যেতে হবে না। তুমি ইউটিউবে সার্চ দাও, তুমি গুগলে সার্চ দাও, তুমি হাজার বিষয় পেয়ে যাবে। সে তো শ্রেষ্ঠ শিক্ষক। এখন ইউটিউব হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক, গুগল হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। আবার অনেকে বলে GGLE, তোমরা দেখছো গুলুগুলু, তাই না? মনে আছে? এরকম যেন উচ্চারণ না হয়। আমরা FUTURE আপনার ফুটুরি বলবো না, আমরা ফিউচার বলবো, তাই না? যাই হোক, এগুলো পরে হবে। তাহলে মনে রাখতে হবে তোমার যে কোনো সমস্যায় পড়ছো, তুমি উচ্চারণ চাও, একটা শব্দ উচ্চারণ FUTURE, এটা ফুটুরি হবে না ফিউচার হবে। তোমাকে দেখে তুমি সার্চ দাও, তুমি ডিকশনারি বলো, সাউন্ড চাও, উচ্চারণ সহ আসবে। কি নাই, তোমার নামটা লিখে তুমি সার্চ দেবে, দেখবে যে কত তথ্য চলে এসছে। তাহলে সাহায্য চাইতে দ্বিধায় ভোগাটা অনেকে স্বপ্নকে থমকে দিতে পারে। আমরা বলবো ইস, ওর কাছে যাবো, স্যারকে জিজ্ঞেস করবো, স্যার আবার কি মনে করবে? কোনো মনে করার কিছু নেই। প্রয়োজনটা তোমাকে যেতে হবে, দাঁড়ায় যেতে হবে। 10 জন স্যারের কাছে যাবা, একজন একটু খারাপ আচরণ করবে, ইটস নট এ ম্যাটার। তোমাকে সাহায্য চাইতে দ্বিধায় ভোগাটা তোমার স্বপ্নকে থমকে দিতে পারে। ফেসবুক, ইমেল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো সব প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে তোমাকে দক্ষ হতে হবে।
তোমার জন্য সাহায্য সুযোগ অপেক্ষা করছে, শুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে খুঁজে নিতে হবে। দরজায় টাক টাক করে বলতে হবে, সুস্থ আছেন তো? দেখুন একটা অ্যাডভার্টাইজ দেখেছো না? ওরকম তোমার জন্য সাহায্য শুধু অপেক্ষা করছে। তোমাকে শুধু গিয়ে সেটাকে খুঁজে নিতে হবে। দেখো যার জব হয় বা চাকরি হয় শুধু তার হতেই থাকে। আর যার হয় না তা হয়ই না। কারণ কি সে সেভাবেই সে যেগুলো কাজ সময় মতো করা উচিত সেটা করেনি। মনে রাখতে হবে এই যে আমরা আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখতে পারি, আমরা যে আনন্দের সঙ্গে কাজ করতে পারি, সহজ অনেক বড় পরিকল্পনা তৈরি করতে পারি এবং দূরদৃষ্টি আমাদের ঠিক থাকে এবং নেটওয়ার্কিং এ কাজে লাগাতে পারি, তাহলে এবং সর্বোপরি বাবা-মাকে সামান্যতম কষ্ট না দিয়ে, তোমাদের অনেকে কিন্তু বাবা-মার সঙ্গে খারাপ আচরণ করো, বাবা-মাকে কষ্ট দেয়া যাবে না। সৃষ্টিকর্তাকে তুমি দেখোনি, কিন্তু তোমার সাক্ষাৎ সৃষ্টিকর্তাকে বাবা-মাকে তুমি দেখেছো। তুমি কিন্তু আবেদন করে পৃথিবীতে আসো নাই যে বরাবর সৃষ্টিকর্তা বিষয়ে পৃথিবীতে আসার আবেদন জানার সবিনয় নিবেদন এই চাই বাবার মাধ্যমে পৃথিবীতে আসতে চাই। এটা কিন্তু তুই বলনি, তুমি অটোমেটিক্যালি চলে আসছো। আমরা সবাই সেভাবে চলে এসেছি। কিন্তু বাবা-মাকে সামান্যতম কষ্ট না দিয়ে তাদের স্বপ্ন পূরণের সাথে তোমাকে এগিয়ে যেতে হবে। এই ৫ টা জিনিসকে সামনে রেখে। তাহলে অবশ্যই তোমাদের কি অবশ্যই স্বপ্ন তোমাদের পূরণ হবে। এবং এখান থেকেই নরসিংদী সরকারি কলেজে বাংলা বিভাগে ভর্তি হয়েছো, কোনো মনকে ছোট করবে না। এই বাংলা বিভাগ থেকে তুমি অনেক বাংলাদেশের বিখ্যাত কিছু হতে পারো। ঠিক আছে? এই যে পাশে তোমাদের কলেজ, গুরুদয়াল কলেজ, বর্তমান রাষ্ট্রপতি গুরুদয়াল কলেজ থেকে পাশ করেছে। সুতরাং এটি কোনো বিষয় না। তোমরা কোথায় ভর্তি হয়েছো এটা কোনো বিষয় না। তোমাদের ভালো লাগা নিয়ে এই ৫ টা জিনিসকে মাথায় রেখে তোমরা যদি পড়ালেখা চালিয়ে যাও, আমাদের সাহায্য নাও, তোমাদের অবশ্যই সে স্বপ্ন পূরণ হবে। বুঝতে পেরেছো? যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়। সেই বিজয়টা হলো তোমাদের বিসিএস ক্যাডার হওয়া বা বিখ্যাত কিছু হওয়া। তোমাদের সঙ্গে তোমাদের যে বেঞ্চে বসে ক্লাস করছো এখানেই ক্লাস করেছে, আর তোমাদেরই আবার ক্লাস নিচ্ছে। তোমাদের দেখবে আমাদের এই ম্যাডাম আছে, চিন্নাতুর নাম ম্যাডাম, দেখা হবে, তোমাদের ক্লাস নেবে। তাহলে বোঝো তার সবাই তারা পারলে তোমরা শিক্ষককে ছাড়িয়ে যেতে পারো। তোমরা আমাদের মতো শিক্ষককেও তোমরা ছাড়িয়ে যেতে পারবে। কারণ শুধু এই ৫ টা জিনিসকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই সততা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। মনে রাখতে হবে তুমি চেষ্টা করতেছো, কেউ চেষ্টা কিন্তু দেখে না। তুমি রাত জেগে পড়ালেখা করছো, কেউ দেখবে না। রেজাল্টটা হলে বলবে ওরে বাবা চমৎকার রেজাল্ট করেছে। তাহলে মানুষ শুধু দেখবে তোমার কি, তোমার সফলতা। এই প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাসটা তো এই তো নিচ্ছি, নেওয়ার পিছনে যে কত কাজ করতে হয়েছে, কত কম্পিউটার করে যে লেখাগুলো দেখছো আছে এত মজা করে, লেখাগুলো তৈরি করতে গেলে তো অনেক সময় লেগেছে। সুতরাং মনে রাখতে হবে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। অর্থাৎ ব্যর্থতা মানুষের জীবনে, সফলতা ব্যর্থতা এই দুটোই তো, আর কিছু না। কিন্তু চেষ্টা করতে হবে। আমি চেষ্টা না করে আমি ব্যর্থ আমার দ্বারা সম্ভব, আমি পারি না, এটা হবে না। এমন ভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় অভাব নেই, তুমি চিরজীবী। যখন পড়ালেখা করবা মনে হচ্ছে সময়ের কোনো অভাব নেই, তুমি পড়তেই থাকবা। এমন ভাবে জীবনযাত্রা নির্ভর করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। অর্থাৎ জীবন যাপনটা এমন হবে যে তোমার মাথায় থাকবে যে হ্যাঁ মৃত্যু তোমার আছে, তুমি যেকোনো মুহূর্তে মৃত্যু করতে পারো। আবার অধ্যয়ন যখন পড়ালেখা যখন করবে তখন আবার বড় কথা বলতে পারবে, তখন তুমি পড়ালেখায় চালিয়ে যাবে। এই হচ্ছে তোমাদের এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পড়ালেখার মধ্যে একটু চলে যাই। অনেক গল্প বললাম, অনেক কিছু তোমাদের ভিতরে অনুপ্রেরণা সত্তাটিকে জাগার চেষ্টা করলাম। মনে রাখবা একজন সাধারণ শিক্ষক শুধু বলে, এর চেয়ে আপার লেভেলের শিক্ষক কি হাতে কলমে কাগজে দেখান, বোর্ডে লিখে কিছু দেখান। আর শ্রেষ্ঠ শিক্ষক হল তিনি যিনি শিক্ষার্থীদের মধ্যকার অনুপ্রেরণা সত্তাটিকে জাগিয়ে দেন। আমি তোমাদের সেই অনুপ্রেরণা সত্তাটিকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অনু স্বরেও দন্ত নরস্যকারী, অনু মানে হচ্ছে পেছনে, প্রেরণার পেছনে একজন কাজ করে। আমি সেই প্রেরণার পেছনের মানুষটি হয়ে কাজ করে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে। এই অনুপ্রেরণা সত্তাটিকে আমরা জাগিয়ে দিচ্ছি। এটা জাগিয়ে দিলে তোমাদের বলতে হবে না পড়ো পড়ো পড়ো। তোমাদের যেমন ইন্টারমিডিয়েটে এসএসসি তে বাবা মা বলতেন পড়িস না কেন, পড় বারবার পড়। এখন অনার্স বড় হয়েছে, এখন কিন্তু পড়তে কেউ বলবে না, তোমার নিজে থেকেই পড়তে হবে। সেই সত্তাটিকে জাগিয়ে দেওয়া হচ্ছে আমার কাজ। তাহলে আমরা যা পড়বো না কেন, এই যে অনার্স তোমরা ৪ বছর, মাস্টার্স ১ বছর, ৫ বছর পড়বা, এই ৫ বছরের মধ্যে তোমাদের বাংলাকে দুটা জিনিস পড়বা, এর বেশি কিছুই করবে না, একটাই বেশি পড়বা, সাহিত্য এবং ব্যাকরণ। তোমরা যা পড়ে আসছো 6, 7, 8, 9, 10, 11, 12, এখন 13, 14, 15, 16 যা পড়ো না কেন, সব বাংলা বলতে যা পড়েছো দুটো, এক সাহিত্য আর একটা হচ্ছে ব্যাকরণ। তো সাহিত্য কি? স যোগ হিত যোগ জ, এটা ভাঙলে হয় সাহিত্য। ঠিক আছে? অর্থাৎ যা হিতের সহিত। তোমরা যদি বলো যে সাহিত্য কি, হিত মানে কল্যাণ, যা আমাদের কল্যাণের সহিত, ছয়ের নিচে ব থাকে নিচ, শুধু স থাকলে সঙ্গে বা সাথে, তাহলে সাথে সহিত অর্থে যা হিতের সহিত, যা কল্যাণের সহিত, তাই সাহিত্য। অর্থাৎ সাহিত্য আমাদের কল্যাণ সাধন করে থাকে। তাহলে কিভাবে কল্যাণ সাধন করে আমরা অবশ্যই ডিটেলস আলোচনায় পরে আসবো। আমরা শুধু হালকা ভাবে জেনে রাখলাম যা আমাদের কল্যাণ সাধন করে তাই হচ্ছে সাহিত্য। একজন লেখক সমাজের অসংখ্য তার মনের মাধুরী মিশিয়ে আমাদের সামনে উপস্থাপন করেন। যাই হোক, আমরা এই আলোচনা পরে আসবো।
সাহিত্য নিয়ে। আর ব্যাকরণ ব্যাকৃজগণ, অনেকে ব্যাকরণ বলে, ব্যাকরণ উচ্চারণ না, ব্যাকরণ। সবাই উচ্চারণ করো ব্যাকরণ। আবার ব্যয় বলে থেমে থাকবে না, তাহলে সমস্যা হবে। ব্যাকরণ, ঠিক আছে, কয়ে কিন্তু আকার নেই, সুতরাং ব্যাকরণ বলা যাবে না। ঠিক আছে, তার ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ অর্থাৎ ভাষা শৃঙ্খলা বিধানের জন্য কিছু নিয়ম কানুন এখানে উল্লেখিত থাকে। তাহলে আমরা এখন জানার চেষ্টা করব সাহিত্যের 5টি ভাগ। কয়টি ভাগ সাহিত্যের? 5টি। তোমরা যা পড়েছো এই পর্যন্ত সাহিত্যের ভাগ সব একই, এই 5টার বাইরে কিছু নেই। এক হচ্ছে ছোট গল্প, তোমরা জাস্ট নাম দিয়েছি, তোমরা ওখানে ইন্টারমিডিয়েট পড়েছো, অপরিচিতা দিলাম। এরপরে প্রবন্ধ আমার পথ, ঠিক আছে। কেন ছোট অপরিচিতা, কেন ছোট গল্প, কেন আমার পথ প্রবন্ধ, কেন আমার পথে আমি ছোট গল্প বলতে পারবো না? প্রথমেই তোমাদের জানতে হবে এগুলো। এবং আমি বলি, আমাদের সময় সুযোগ থাকলে প্রথমে আমি সেই ভিত্তিটা তৈরি করার চেষ্টা করি তোমাদের। কারণ একটি বিল্ডিং দাঁড়িয়ে থাকে, একটি এমনি দোতলা বিল্ডিং করতে গেলে নিচে কিন্তু আমার সেই রকম তলা করতে হয়, কতটুকু পাইলিং করতে হয় তার উপর ডিপেন্ড। ঠিক তেমনি তোমাদের বাংলায় করবা, বাংলার বেসিক গুলো যদি ঠিক না থাকে তাহলে বাংলাকে বুঝতে পারবে না। সেই মূল বা ভিত্তিটার কাজ আজকে আমি করার চেষ্টা করছি, কিছুটা বলবো এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের দেখো, প্রথমে হচ্ছে সাহিত্য হচ্ছে সযোগ হিতযোগ য সাহিত্য, আকৃযোগ অন ব্যাকরণ। তাহলে ছোট গল্প হচ্ছে অপরিচিতা, প্রবন্ধ হচ্ছে আমার পথ, ঠিক আছে, প্রবন্ধ আমার পথ, কবিতা হচ্ছে সোনার তরী, উপন্যাস লাল সালু এবং নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এই নাটক তোমাদের 5টা, তোমরা যাই করেছো এই 5টা, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস এবং নাটক, এই 5টা শ্রেণীর মধ্যে তোমাদের সবগুলো লুকিয়ে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে যা পড়বা অধিকাংশ সাহিত্য, ব্যাকরণ তোমাদের তেমন কিছু নেই, ফার্স্ট ইয়ারে একটু আছে, এছাড়া ব্যাকরণ তেমন পাবে না। আর থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে কিছু ধ্বনিতত্ত্ব কেন্দ্রিক বিষয়ে আলোচনা রয়েছে, কিন্তু মূল আলোচনা তোমাদের পুরো ফার্স্ট ইয়ার থেকে 5টা বছর ধরে এই সাহিত্যই পড়বা। তা সাহিত্য যদি 5টা বছর ধরে পড়বা, কোনটা কোন বিভাজন এবং কেন সেটি ছোট গল্প, কেন সেটা কবিতা, উপন্যাস কি, নাটক কি, সম্পর্কে ডিটেলস ধারণা তোমাদের রাখতে হবে। আর ব্যাকরণের অংশ হচ্ছে 4টি ধ্বনিতত্ত্ব, ফনোলজি, রূপ বা শব্দ, ধ্বনিতত্ত্ব ধ্বনি কেন্দ্রিত, ধ্বনি বর্ণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, রূপ বা শব্দ তত্ত্ব হচ্ছে শব্দের আলোচনা বিষয়, বাক্য তত্ত্ব হচ্ছে বাক্য কেন্দ্রিক আলোচ্য বিষয়, ঠিক আছে, বাক্য কিন্তু বাক্য কাকে বলবে, কত বাক্যের প্রকার ইত্যাদি, অর্থ হচ্ছে অর্থ কেন্দ্রিক আলোচ্য বিষয় এখানে আলোচিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই একটি কিছুটা তোমাদের জানার চেষ্টা করলাম। এখন আমি তোমাদের মান বন্টনের দিকে চলে যাব। তোমাদের পাঠ্যপুস্তক কি আমি জানি তোমাদের সবার জানা আছে, তারপরেও আমি এগুলো বলি, এটা জানতে হবে। ঠিকানা না জানলে ভুল ঠিকানায় মান চলে যেতে পারে। এই জন্য সবার আগে এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বিষয় কোড 21/1001, বিষয় হচ্ছে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। ঠিক আছে, এটা দুটো পার্ট, একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস আর একটা হচ্ছে বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। ঠিক আছে, এখানে বাংলাদেশের ইতিহাস হচ্ছে 60 মার্কস, 40 মার্কস এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি হচ্ছে 60 মার্কস। ক্লিয়ার? তাহলে এরপরটা হচ্ছে বিষয় কোড 21/1003, বিষয় বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। তা বাংলা ভাষার ইতিহাস হচ্ছে 30 নম্বর এবং ব্যবহারিক বাংলা হচ্ছে 70 নম্বর। এই 70 আর 30 মিলে হচ্ছে 100। ঠিক আছে, এই যে এই কোর্সটা আমি পড়ানোর চেষ্টা করবো, বাংলা ভাষার ইতিহাসের ব্যবহারিক বাংলা, এটা কোর্স আমি তোমাদের পড়ানোর চেষ্টা করব। বিষয় কোড 21/1005, বিষয় হচ্ছে বাংলা কবিতা 1। এখানে 3টা পার্ট রয়েছে, দেখো কি কি রয়েছে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা এবং সাম্যবাদী পড়তে হবে, এই দুটো কাব্য পড়তে হবে 40 নম্বর। জীবনানন্দ দাশের রূপসী বাংলা 30 নম্বর। জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ 30 নম্বর। এটা হলো 3টে, এটা হচ্ছে মেইন কোর্স। আর বিষয় কোড 21/1007, বাংলা উপন্যাস। সেখানে 4টা উপন্যাস তোমাদের পড়তে হবে। প্রথমত হলো কপালকুণ্ডলা বঙ্কিম চট্টোপাধ্যায়ের, বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেনের, চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের, কৃতহাসী শওকত ওসমান। অনেকেই তোমাদের অনেক স্যার পড়ানো শুরু করে দিয়েছেন। আমি যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস, তাই তোমাদের প্রথম পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং অবশ্যই সিলেবাস সম্পর্কে এই যে এখানে যা লেখা আছে সব মুখস্থ করে ফেলতে হবে, কোন কি কি পাঠ্য রয়েছে। তোমার মনে রাখতে হবে, কোথাও যাও যদি ঠিকানাটা আগে জরুরি, ভুল তাহলে ভুল ঠিকানা চলে যাবে। ঠিকানা তোমাদের হচ্ছে এগুলো, এগুলো পড়তে হবে একটা বছর, পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তোমরা এগুলো দেখে দেখে বই কিনে ফেলতে পারো। তোমাদের বই রয়েছে বিভাগের মধ্যে, তোমাদের কিছু সিলেবাস রয়েছে, সিলেবাস বই নিলে সিলেবাসের মধ্যে কোন কোন বই কোথা থেকে কিনতে হবে সব লেখা রয়েছে। এবং এই মূল টেক্সট গুলো অবশ্যই কিনে ফেলতে হবে। অগ্নিবীণা, সাম্যবাদী, রূপসী বাংলা, শিক্ষার মাঠ, তারপরে কপালকুণ্ডলা, বিষাদ সিন্ধু, চোখের বালি, এগুলো সব কিনে ফেলতে হবে। বাংলাদেশ ইতিহাস ও ব্যবহারিক বাংলা, ঠিক আছে, এই বই পাওয়া যায়, যেরকম অনেক বই রয়েছে। বাংলাদেশ ইতিহাস, বাঙালি ইতিহাস, সংস্কৃতি, এগুলো বই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই 4টা হচ্ছে আমাদের মেজর কোর্স, মানে মূল কোর্স, বাংলা কেন্দ্রিক। ঠিক আছে, আর এরপরে যেটা আছে সেটা হলো বাংলার বাহিরে একটা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, বিষয় কোড 21/1501, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস। আর বিষয় কোড হচ্ছে 21/2009, বিশ্ব সমাজ বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ বিষয় কোড 21। এখানে দেখো
এগুলো হচ্ছে তোমাদের ইন্টিগ্রেটেড কোর্স, সংযুক্ত কোর্স, এটা বাধ্যতামূলক 5 নাম্বার, এবং 6 নাম্বারের ক্ষেত্রে 3টা রয়েছে, সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিতি, রাজনৈতিক পরিচিতি। এই 3টার মধ্যে যে কোনো একটা তোমরা পড়তে পারো, তবে আমাদের কলেজে সাধারণত সমাজবিজ্ঞান পরিচিতি ফার্স্ট ইয়ারে পড়ানো হয়ে থাকে। আশা করছি তোমরা এটাই পড়বে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি কি পড়তে হবে, বইয়ের নামটা জেনে ফেললাম, ঠিক আছে, বই আমরা কিনে ফেলবো। এখন বই কিনলে, পড়ে ফেললে কাজ পরীক্ষা, তো পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, কি কেন্দ্রে জানা উচিত। তোমাদের 100 মার্কসের পরীক্ষা, নম্বর 100, 4 ঘন্টা, জীবনে 4 ঘন্টাতে পরীক্ষা দেওয়া হবে, এবার 4 ঘন্টায় পরীক্ষা দিতে হবে, এবং বিভাগ থাকবে 3টা প্রশ্নের। কয়টা বিভাগ থাকবে? 3 বিভাগে প্রশ্ন হবে। একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 13টির মধ্যে 10টি উত্তর দিতে হবে। এটা আগের বলছি, আগের প্রথম বর্ষে যা ছিল তাই। তোমাদের জন্য নতুন একটি নির্দেশনা আসতে পারে, তখন আমরা পরবর্তী জানিয়ে দেবো। তা অতি সংক্ষিপ্ত প্রশ্ন 13টির মধ্যে 10টি উত্তর 10। খ বিভাগে হচ্ছে তোমাদের 8টির মধ্যে 5টি উত্তর দিতে হবে, 20। তারপরে হলো তোমাদের গ বিভাগে তোমাদের 8টির মধ্যে 5টি উত্তর দিতে হবে, 5 10 50। তাহলে দেখো 50 20 70 10 80, বাকি 20 গেল কই? বাকি 20 মানে খাওয়ার 20 না, এই 20 না, বাকি 20 নম্বর গেল কোথায়? তাহলে ইনকোর্স পরীক্ষায় সেখানে 5 এবং উপস্থিতি ছিল হচ্ছে 5। ঠিক আছে, তবে এই জিনিসটা মনে রাখবো, উল্লেখ্য ইনকোর্স পরীক্ষা বাদ দেওয়ার একটি নোটিশ জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, পরিবর্তিত মানবন্টন পেলে জানিয়ে দিতে হবে। যদি মানবন্টন পরবর্তীতে দেয়, ওদের তো নির্দেশনা ঠিক নেই, যখন নির্দেশনা আবার নতুন করে যখন দেবে আমাদের, যে এইভাবে মান বন্টন হয়েছে, সেভাবে তখন হয়তো এখানে মান বেড়ে যাবে, এই 20 তখন এর মধ্যে চলে যাবে, অথবা উপস্থিতি 5 10 এর মধ্যে চলে আসবে, অথবা এমন হতে পারে যে না, আর এগুলো আবার অন্যভাবে মূল্যায়ন, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন হবে, সেটা ওরা যা ভালো মনে করে। এই যে পরীক্ষা দিচ্ছে, তোমরা একদিন পরীক্ষা দিবা, 4 ঘন্টা পরীক্ষা, জীবনে দেওয়া নেই তো, দিতে দিতে হাতে ব্যথা হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আর মান বন্টন জানলাম, কি পড়তে হবে তা জানলাম। এখন আমরা বাড়ির কাজ দেবো। বাড়ির কাজ তো এভাবে সরাসরি দেবো না, আমি তোমাদের বাড়ির কাজগুলো তোমাদের যেগুলো বললাম, এই মান বন্টন এবং কি তোমাদের কি কি পড়তে হবে, পাঠ্যপুস্তক ছিল, বিষয় কোড, বিষয় শিরোনাম কি কি, এগুলো আগামী ক্লাসে আমি মুখস্থ চাই। আমি জিজ্ঞেস করবো যেন পারো তোমরা, ঠিক আছে। যে কজন আমার ক্লাসটি করেছো, আমি তোমাদের রেকর্ড করে দিচ্ছি তোমাদের ভালোর জন্য। আশা করছি আগামী ক্লাসে আমি তোমাদের পড়াগুলো পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে দেখা সরাসরি দেখা হলো না, এই অনলাইনের মাধ্যমে কিছুটা হলেও দেখা হলো, এবং এই দেখা নিয়ে আমরা পথ চলা শুরু করি। আশা করছি কিছুদিনের মধ্যে তোমাদেরকে সরাসরি আমরা পাবো। সে নাগাদ সবাই ভালো থাকবে। আমরা অবশ্যই করোনা বিধি মেনে চলবো, ঠিক আছে। আমরা একটা দুর্যোগ সময় পার করছি, করোনা বিধি মেনে চলি, সুস্থ সুন্দর জীবন করি। সবার প্রতি মুহূর্ত ভালো কাটুক, সবার জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সকলকে।